ব্যাপারটা বাংলাদেশের সাতক্ষীরা জেলা। মা আর মেয়ে দূরবীন দিয়ে বাংলাদেশ দর্শন করছে। এগুলো গোলপাতা গাছ। এই গাছের রস থেকে যে গুড় তৈরি হয়, সেই গুড় ডায়াবেটিস রোগীরা খেতে পারেন এবং এই গুড় পেটের জন্য অত্যন্ত উপকারী। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়েছি টাকির উদ্দেশ্যে। প্যাশন ফ্রুট এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আমরা এখন আসছি টাকি রোডে। রাস্তাটা অনেকটাই সরু, বড় গাড়ি নিয়ে আসলে একটু অসুবিধাই, ছোট গাড়ি হলে কোনো সমস্যা নেই। যদিও বড় গাড়িও চলে যায়, কিন্তু কনজেস্টেড হওয়ার কারণে বিভিন্ন টোটো, ভ্যান এবং লোকাল পিপল এতটাই বেশি এখানে জনসংখ্যা আমার মনে হয়, তো ওই জন্য এখানকার রাস্তার আরও সংকীর্ণ মনে হচ্ছে। যে গাড়ি রাস্তা যতটা চওড়া, সেই হিসেবে কিন্তু এতটা সংকীর্ণতা থাকার কোনো কারণ নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই সমস্যা আমাদের সম্মুখীন হতে হচ্ছে। এখন দেখুন, আমরা টাকি রাজবাড়ি ঘাটে কিন্তু এসে উপস্থিত হয়েছি। অসাধারণ এখন একটা দৃশ্য। এখান থেকে আজকে রোদ্দুর নেই, মেঘলা আকাশ, এতক্ষণ যেহেতু বৃষ্টি চলছিল। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা দেখতে। ওপারটা কিন্তু বাংলাদেশ, দেখুন নদীর ওপারটাই বাংলাদেশ। অপূর্ব সুন্দর লাগছে, আর এখন সম্পূর্ণ ভরা জোয়ার। এই রাজবাড়ি ঘাটেই দুখানা গেস্ট হাউস আছে, একটা দিশা গেস্ট হাউস, আরেকটা টাকি সানরাইজ গেস্ট হাউস। সানরাইজ গেস্ট হাউসটা পেছনে, আমরা সামনে এই যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দিশা গেস্ট হাউস, একদম নদীর ওপরে। এখানে আপনারা চাইলে কিন্তু একটা রাত অনায়াসে কাটিয়ে যেতে পারেন, ভালো লাগবে। একদম নদীর ওপরে, খুবই সুন্দর লোকেশান গেস্ট হাউসটির। আর দেখুন নদীতে এখন ভরা জোয়ার, অপূর্ব সুন্দর লাগছে। এখন আমরা রাজবাড়ি ঘাট থেকে রওনা দিলাম মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। দেখুন রাজবাড়ি ঘাটের পাশে এখান থেকে আপনারা টোটো নিতে পারবেন, আর টোটো নিয়ে এখানেও একটা গেস্ট হাউস দেখছি, এটা টাকি সিটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসের পাশ দিয়ে এদিকে গেলে মিনি সুন্দরবন, আর আরো কিছু দ্রষ্টব্য জায়গা আছে যেগুলো আমরা দেখব। এখানে অনেকগুলি ছোট ছোট লঞ্চ রয়েছে। হ্যাঁ, এই লঞ্চে দেখুন আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ কিন্তু লাগানো রয়েছে, কারণ এটি যেহেতু বর্ডার এরিয়া বলে এখানে সমস্ত নৌকো এবং লঞ্চে কিন্তু ফ্ল্যাগ লাগানো থাকে। ইন্ডিয়ার হলে ইন্ডিয়ান ফ্ল্যাগ অবশ্যই মাস্ট লাগানো থাকে। তবে এখনো পর্যন্ত একটাও বাংলাদেশের কোনো নৌকো আমাদের চোখে পড়েনি। চলুন, চোখে পড়লে আপনাদের দেখানোর চেষ্টা করব। নদীর ধারের এই রাস্তাটা কিন্তু অসাধারণ। এই রাস্তা দিয়ে যেতে অত্যন্ত সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। এই জায়গাটা আসলে আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। এই রাজবাড়ি ঘাটের থেকে যে দ্রষ্টব্য জায়গাগুলি, তার মধ্যে
মিনি সুন্দরবনের সঙ্গে যে জায়গাগুলি আছে 5টি জায়গা, এটা আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট এবং 0 পয়েন্ট বাংলাদেশ বর্ডারটা খুব কাছ থেকে দেখা যায়। একদম নদীর ধার ঘেঁষে আমরা যাচ্ছি। এই জায়গাটা অসাধারণ সৌন্দর্য, অপূর্ব সুন্দর লাগছে। আর দেখুন আকাশে মেঘ করে রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। তো শঙ্কর রায়চৌধুরী মহাশয়ের বাড়ির আশপাশটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা নাগকেশর ফুল গাছ রয়েছে এবং অনেক গাছপালা ঘেরা বাড়িটি। দেখুন নাগকেশর ফুল গাছও রয়েছে সঙ্গে, খুব সুন্দর। ওই ভেতরে একটা পুরনো পাইপ দেখা যাচ্ছে, ওটার ভেতরে কল ছিল, ওপরে জল থাকতো। এটি ঘুরিয়ে কি করা হতো, এটির ওপরে ট্যাঙ্ক কিছু ছিল, এটি এখন সংস্কার করা হচ্ছে দেখা যাচ্ছে। ব্রিটিশ আমলের তৈরি এটি বলা হচ্ছে, কিন্তু স্ট্রাকচার দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে এটি ব্রিটিশ আমলের। যা হোক, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাকির এটা একটা অন্যতম দ্রষ্টব্য, এটা আমরা দেখলাম। এমন কিছু হামরি কিছু নয়, তো এটাও 5 পয়েন্টের একটা পয়েন্ট। 1338 সালেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল, 1338 সালের 1 বৈশাখ। তো ওপরে এখান থেকে ওই পাইপ ঘুরিয়ে তখন ওপরে জল স্টোর করা হতো এবং সেই জল সরবরাহ করা হতো। এটি যা বোঝা গেল। তো বর্তমানে এই নলকূপের সংস্কার করা হচ্ছে। দেখুন এটি কিন্তু বিশ্রাম বাগান বাড়ি, এটির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এটি ভাড়া পাওয়া যায় এবং এখানে থাকা যায়, সুন্দর হোমস্টের ব্যবস্থা রয়েছে এনাদের। এই বিশ্রাম বাগান বাড়িতে কিন্তু এসে আপনারা এক রাত্রি কাটাতে পারেন। কিন্তু বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল এই বাড়িতে। আচ্ছা, তো এই ঘরটিকে বাংলাদেশ বলে দেখানো হয়েছিল বিসর্জন সিনেমাতে। তো বাড়িটি এখন জয়া এহসান, আচ্ছা জয়া এহসানের ঘর, মানে ওই সিনেমায় দেখানো হয়েছিল এটা নাকি? আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশ বলে দেখানো হয়েছিল, শো করা হয়েছিল সিনেমায়। দেখুন এই রাস্তা দিয়ে এখন কিন্তু আমরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, মিনি সুন্দরবন, যেটি এই টাকি ভ্রমণের একটা অঙ্গ। মিনি সুন্দরবনটা আপনারা কিন্তু পারলে অবশ্যই দেখে নেবেন। জায়গাটা খুব সুন্দর, একটা গ্রামের ভেতর দিয়ে, সম্পূর্ণ একটা গ্রামের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে। এবং মিনি সুন্দরবনটাকে 0 পয়েন্ট বলা হয়, যেটি বাংলাদেশের একদম খুব ক্লোজ জায়গাটি, যেখান থেকে ভিউটা পাওয়া যায়। দেখুন আমরা যে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, গ্রামটি কিন্তু বেশ বর্ধিষ্ণু গ্রাম বোঝা যাচ্ছে, কারণ সমস্তই পাকা বাড়ি এবং গ্রামের যে ধরনের আগে কাঁচা বাড়ি দেখা যেত সেরকম বাড়ি প্রায় নেই বললেই চলে। তবে গ্রামটা খুব সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে গ্রামটিতে এবং ভালো লাগে, নো ডাউট ভালো লাগে। আমরা কিন্তু দেখুন এখন মিনি সুন্দরবনে যাচ্ছি। তো এখানে আপনাদের আউটপোস্ট রয়েছে, ওনারা কিন্তু আপনাদের থেকে মিনিমাম একটি অন্তত আইডি প্রুফ আপনারা সঙ্গে আনবেন, অন্তত একজনের, যেটি ওনারা ডিপোজিট রাখবেন এবং রেখে আপনাদের সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। এবং এখান থেকে ঘুরে ফেরার পথে ওনারা আবার সেই কার্ডটি আপনাদের সিরিয়াল নাম্বার বললেই কিন্তু ফেরত দিয়ে দেবেন। 10 টাকা করে গাড়িতে এখান থেকে আপনাদের নেবে এই ভ্যানে। আচ্ছা, যেতে 10 টাকা এবং আসতে 10 টাকা করে কিন্তু এখানে নেবে। তো এই রাস্তা দিয়ে যাবো আমরা নাকি? এই রাস্তা দিয়ে ওনারা আমাদের নিয়ে যাবে। চলুন দেখে আসি মিনি সুন্দরবন। সামনে এখানে 10 টাকার টিকিট কেটে
আমাদের এই দিকে এখানে সামনে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে ওই ম্যানগ্রোভ ফরেস্টে ঢুকতে হবে। আচ্ছা, ওই অবধি আর ভ্যান যাবে না। আচ্ছা, আপনারা ভ্যান বা টোটো যাতেই আছেন এইখানে কিন্তু আপনাদের নামিয়ে দেবে, আর এইখান থেকে 10 টাকা করে টিকিট কেটে আপনাদের মিনি সুন্দরবন যেতে হবে। দেখুন, এই মিনি সুন্দরবনের প্রবেশপথটা কিন্তু খুব সুন্দর। প্রবেশপথটা বেশ সুন্দর, একদম গ্রামীণ অ্যাটমসফিয়ার আপনারা পাবেন। সম্পূর্ণ নিখাদ একটা গ্রাম, তবে ওদিকে ভয়ঙ্কর কালো মেঘ করেছে, তো আমাদের তাড়াতাড়ি ঘুরে নিতে হবে মনে হয়, তা না হলে মাঝ রাস্তায় কিন্তু আমাদের বৃষ্টিতে ভেজার সমূহ সম্ভাবনা রয়েছে। মেঘটা কিন্তু এদিকেই আসছে, একটু আগে মেঘ ডাকছিল, বেশ ভালোই মেঘের গর্জন শোনা যাচ্ছিল। এই দিকে মিনি সুন্দরবনের এই যে ব্রিজ, এই ব্রিজ পেরোলে ম্যানগ্রোভ ফরেস্ট, এবং দেখুন এই ম্যানগ্রোভ ফরেস্ট এর ভেতর দিয়ে আমাদের যেতে হবে। জায়গাটা কিন্তু অনেকটা হেনরি আইল্যান্ডের কথা মনে করিয়ে দিচ্ছে, অনেকটা হেনরি আইল্যান্ডে প্রবেশের সময় বকখালিতে আপনারা গেলে হেনরি আইল্যান্ডে প্রবেশের সময় যেরকম দেখতে লাগে সেরকম কিন্তু দেখতে লাগছে, কিন্তু ভালো লাগছে, নো ডাউট জায়গাটা কিন্তু ভালো লাগছে দেখতে। এই দেখুন এখানে এই বকটি তার শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই সে কিন্তু তার একটি খাবার এখান থেকে জোগাড় করে নেবে। আর এইখানে দেখুন সামনেই ম্যানগ্রোভ ফরেস্ট, আর খাড়ি অঞ্চল সুন্দরবনে যেরকম হয় সেরকম। তো এই ব্রিজটা পার হয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে ওপারে জঙ্গলের মধ্যে। এই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে, এই জায়গাটা অসাধারণ লাগছে। এখানে দেখা যাচ্ছে গোলপাতা গাছ, আপনাদের দেখাই, এবং এই গাছ থেকে রস বার করে কোনো এক প্রসেস আছে, বিশেষ কোনো প্রসেস আছে, সেটা আমাদের এক বন্ধু জানেন, আমাদের সঙ্গে আলোচনাও করেছিলেন একবার, কিন্তু সেটা আমরা সঠিকভাবে জানি না। সেই ওই প্রসেস এই গাছ থেকে কিন্তু গুড় তৈরি হয়। দেখুন পাতার এই যে এখানে কুড়ির মতো হচ্ছে, ওইখান থেকে নতুন ডাল সম্ভবত গজাবে। দেখুন ফুলের মতো লাগছে দেখতে ওই জায়গাটা, আমি একটু জুম করার চেষ্টা করছি। দেখুন পুরো ফুলের মতো লাগছে জিনিসটাকে দেখতে। এইখান থেকে কিন্তু গাছের ডালগুলো বেরোচ্ছে, তো এই গাছের থেকে গুড় তৈরি হয়, এবং সেই গুড়টি খুবই সুস্বাদু এবং হেলদি, স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখুন আকাশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, তো তার মধ্যেই আমরা শ্যুট করছি। অলরেডি বৃষ্টি নেমে গেছে, তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি দেখানোর। দেখুন এখানে একটি গেওয়া গাছ বোর্ড দেওয়া রয়েছে, এই গাছটি কিন্তু গেওয়া গাছ, যেটা ম্যানগ্রোভ ফরেস্টে থাকে। অলরেডি এই জঙ্গলের মধ্যে থেকে একটা পিঁপড়ে এসে আমার কানে এবং পিঠে কামড়ে দিয়েছে, তার দংশন জ্বালায় আমি কিন্তু একটু কষ্ট পাচ্ছি, কিন্তু তবুও আমরা কিন্তু নতুনকে দেখার ইচ্ছে আমাদের কমছে না এবং কমবে না। এই দেখুন এখানে লিখে দিয়েছে গোলপাতা গাছ, যেটা আপনাদের দেখালাম এক্ষুনি। দেখুন, হ্যাঁ, কী কারণে এটির নাম গোলপাতা হলো সেটা কিন্তু বোঝা খুব মুশকিল, কারণ গাছের পাতাগুলি কিন্তু সবই লম্বা লম্বা। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। আর এই ব্রিজটা অনেকটাই বড়, বেশ অনেকখানি রাস্তা। ব্রিজটা আমার মনে হচ্ছে যা 500-600 মিটার বা 700 মিটারের মতো হাঁটতে হচ্ছে ব্রিজটা। এই দিকে টাওয়ার আছে, এখানে ইন্ডিকেশন করা আছে। আচ্ছা, এখানে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা নিষিদ্ধ, এখানে দেখুন লেখা রয়েছে। এই ব্রিজের ওপর থেকেই আমাদের দর্শন করতে হবে, দেখতে হবে, এবং রিভার সাইডটা হচ্ছে এইদিকে, আর এদিকে টাওয়ার, আর এখানে ক্যান্টিনও কিন্তু এই সাইডে আছে। দেখুন এখানে ইন্ডিকেশন করা হয়েছে টাওয়ার সাইডটা এদিকে। এই দাদারাও ঘুরতে এসছেন সম্ভবত আমাদের মতোই। আপনারা কোত্থেকে এসছেন? মধ্যমগ্রাম। আচ্ছা, মধ্যমগ্রাম থেকে এসছেন, আমরা এসছি সোদপুর থেকে। আচ্ছা, নদীর ধারে ঘুরে এলেন? আচ্ছা, ওইদিকে 0 পয়েন্টের কাছাকাছি ওখানে ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এই দাদা বললেন যে যা এইদিকে গেলে আমরা 0 পয়েন্টের কাছাকাছি পৌঁছাবো। তো চলুন একটু দেখে আসি। দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি, একদমই রিভার সাইডে এসে গেছি। এটিকে 0 পয়েন্ট বলা হচ্ছে এখানে। এই রাস্তা দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু নিচে নামা নিষেধ, নিচে নামা যাবে না। তো চলুন আমরা নদীর ধারে পৌঁছে গেছি, দেখি একটু কীরম লাগছে। দেখুন এইখানে আসলে আপনারা কিন্তু ওপারটা দেখতে পাবেন। আর আরও ভালো করে যদি দেখতে চান আপনারা, তাহলে এই দাদার কাছে আপনারা বাইনোকুলার পাবেন। আমি দেখছি এখানে অনেকগুলো বাইনোকুলার রাখা রয়েছে, এবং বাইনোকুলার দিয়ে আপনারা কিন্তু এই দাদা এখানে এই বাইনোকুলার রাখেন। হ্যাঁ, এই লেবু জলের সঙ্গে ডিসকাউন্ট আচ্ছা টাকা দিয়ে খাবে, তাকে ডিসকাউন্টে বাইনোকুলার করে বড়টা দেখার জন্য। আচ্ছা, ও যারা এখানে এটা লেবু জল, আচ্ছা যারা এখানে লেবু জল খাবেন আপনারা তাদের জন্য কিন্তু দাদা খাবে। জল আসছে কিন্তু এগুলো সরান, আপনি নষ্ট হয়ে যাবে। আর যারা না খাবে তাদের 10 টাকা করে লাগবে স্বাভাবিকভাবে, এটাই নাকি? তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ উনি এই ব্যবস্থাটা করে দিচ্ছেন আমাদের সুবিধার জন্য, দেখার জন্য। দেখুন অলরেডি কিন্তু বেশ জোরে বৃষ্টি নেমে গেছে। আমরা নদীর ধারে রয়েছি, বেশ জোরে বৃষ্টি নেমে গেছে। আমরা এই দাদার কিন্তু এই এর তলায়, মানে দাদা একটা প্লাস্টিক চাদর টাইপের করে রেখেছেন, তার তলায় আমরা দাঁড়িয়েছি। সামনে থেকে নদীর উপরে বৃষ্টি দেখছি, অসাধারণ অসাধারণ দৃশ্য, একটা অপূর্ব সুন্দর দৃশ্য, দারুণ লাগছে। তবে আমাদের কিন্তু যা দেখতে হবে ব্রিজের উপর থেকেই দেখতে হবে, কারণ আগেই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে ব্রিজের তলায় নামা যাবে না। নামার মতো পরিস্থিতিও নেই, কাদা জল, চারপাশে ম্যানগ্রোভ ফরেস্ট। দেখুন ওপারটা বাংলাদেশ, আর আমরা কিন্তু ওপারটা সাতক্ষীরা ডিস্ট্রিক্ট বাংলাদেশের। এই দাদা আমাদের যা বললেন। তো ভিলেজ হচ্ছে হারদ্দা ভিলেজ। আচ্ছা, হারদ্দা ভিলেজ। দেখুন ইছামতি নদী, তাই তো দাদা? ইছামতি নদী। এবং এই নদীতে একটা সময় শোনা যেত, বা আমি শুনেওছি যে কামট ছিল, এখন কি আছে? কামড় কুমির ছোট তিনটেই ছিল। আচ্ছা, এখন আর নেই। রিসেন্টলি আমি এখান থেকে 3 বছর আগে দেখেছি। আচ্ছা, তারপরে এখনো পর্যন্ত চোখে পড়েনি, তার কারণ হচ্ছে ইছামতির জল একদম কমে যায় ভাটার সময়। আচ্ছা, তো ওরা কিন্তু সমুদ্রে চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আর এখন ভাটার সময় একদম জল কমে, তার ভিতরে আবার অনেক জেলেরা জাল পাতে। আচ্ছা। এবার ওরা থাকলে দেখা যাচ্ছে জীবনের ভয় সবার থাকে, ঠিক। সমুদ্রে ওরা চলে যায়। তো বিলুপ্ত হয়েছে এটা না, কিন্তু ওরা অন্য জায়গায় চলে যাচ্ছে, জায়গায় ওরা মাইগ্রেট করে যাচ্ছে অ্যাকচুয়ালি। অন্য জায়গায় মাইগ্রেট করে যাচ্ছে, কারণ যেহেতু এখানে ওদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। এই যে শুনলেন আপনারা, শুশুক, কামট এবং কুমির, তো এদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, কারণ ভাটার সময় জল এক তো কমে যাচ্ছে, দ্বিতীয় জেলেরা জাল পাচ্ছে, ফলে তাদের জীবন অস্তিত্ব বিপন্ন হচ্ছে। তো ন্যাচারালি তারা আস্তে আস্তে সমুদ্রাভিমুখী হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইগ্রেট করে যাচ্ছে এখান থেকে। এইখানে আর তাদের বিশেষ দেখা পাওয়া যাচ্ছে না। দাদা 3 বছর আগে লাস্ট দেখা পেয়েছেন। এখানে যা গরম, বেলা 11টা 12টার পর থেকে 3টের ভিতরে যারা আসে, মানে মারাত্মক অবস্থা, খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। সঙ্গে আমারও খেতে হয় ন্যাচারালি। হ্যাঁ, হ্যাঁ। প্লাস্টিকের তলায় আরো গরম হ্যাঁ 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 হ্যাঁ, না। ঠিক। এই রোববার, তার আগের রোববারে 3 দিনের মাথায় জল দিতে হয়েছে। এত গরম ছিল সব কিছু। এ বাবা, দেখুন এই জায়গায় কিন্তু এই দাদা বলছেন যেটা, সেটা বৃষ্টির খুব প্রয়োজন ছিল। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান, আমি বলবো একটু ওয়েদারটা ঠিক করুন। ওয়েদারটা, হ্যাঁ একদম ঠিক আসেন, ঠিক। তাহলে আপনার এত দূর কলকাতা থেকে জার্নি করে ধরেন যারা আসছে, একদম সময়টাও নষ্ট না, ঠিক। পয়সাটাও উসুল, পয়সাটাও নষ্ট হবে না, একদম। এবং আপনারা উপভোগ করতে পারবেন, এবং একদম। কষ্টটাও হবে না। তাহলে ধন্যবাদ দাদা, খুব ভালো এই গাইডেন্সটা দিলেন আপনি, খুব ভালো লাগলো। একদম সঠিক কথা বললেন উনি। অ্যাকচুয়ালি যারা হচ্ছে ভিড় ভাড়টা পছন্দ না করেন, একদম। মনে করেন যে হ্যাঁ আমরা হ্যাঁ, একটু নিরিবিলিতে। ভিউ পেতে চান, হ্যাঁ। তাহলে আমি বলবো আপনাদের সোম থেকে শুক্রবারের ভিতরে কিন্তু আপনাদের আসতে হবে। আচ্ছা, কারণ শনিবার রোববারটা বা কোনো সরকারি ছুটি যেদিন থাকবে, সেদিনকে ভিড়টা হয়। এইসব স্পটগুলো প্রচুর ভিড় হয়। আচ্ছা আচ্ছা, সেই ফাঁকা দিনটা আপনি পাবেন না। আচ্ছা। তো এখন আপনার কাজের উপরে নির্ভর করে আপনি ঠিক কখন ঠিক আসবেন। ঠিক ঠিক আমার কথা শুনলে তো চললে হবে না। ঠিক। আর বিশেষ করে টাকিতে যারা বেড়াতে আসবেন, পার্সোনাল ভাবে আমি বলছি আপনার ডকুমেন্টসটা সাথে করে নিয়ে হ্যাঁ আসবেন। হ্যাঁ হ্যাঁ, তার কারণ হচ্ছে কিছু কিছু রিসর্ট আছে যেমন কিন্তু ডকুমেন্টস ছাড়া ঢুকতে পারবেন, বিশেষ ঢুকতে। করে গোলপাতার জঙ্গলটা। ঠিক। এখানে আসতে গেলে কিন্তু আপনার ডকুমেন্টস এর প্রয়োজন। ঠিক। আর স্যার যেখান থেকে ভিডিওটা বানাচ্ছে এটা হচ্ছে 0 পয়েন্ট বলা হয়, বা হুম। নোম্যান্স ল্যান্ড বলে না। তো
তো 0 পয়েন্ট বলে। 0 পয়েন্ট বলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি নোম্যান্স ল্যান্ড নয়। আমি বলছি তার কারণ এই পর্যন্ত আসতে গেলে আপনার টাইমের ব্যাপার, সকাল 7টা থেকে বিকাল 5 থাকবে। এই টাইমটা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। রাইট। আর যেটা হচ্ছে ডাঙ্গা বর্ডারে থাকে বাংলাদেশের শেষ সীমান্ত থেকে, ম্যাডাম প্লিজ স্যার ঠান্ডা প্লিজ। তো বাংলাদেশের শেষ সীমান্ত থেকে ডাঙ্গা বর্ডারে যে তারকাটা থাকবে আর আমাদের ইন্ডিয়া সাইড থেকে যে তারকাটা থাকবে, মাঝখানের যে গ্যাপ অংশটা যেখানটা কেউ যায় না, সেই জায়গাটা কিন্তু বলা হয় নোম্যান্স ল্যান্ড। আর যেহেতু স্যার প্লিজ একটু ব্যাক ক্যামেরা করেন, আমি নদী বলছি, যেহেতু এই নদীটা হচ্ছে 50-50, আচ্ছা, ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে নদীর মাঝখানটা, হাফ ওদের হাফ আমাদের। ঠিক। তো বাংলাদেশের সঙ্গে আমাদের যেহেতু সম্পর্ক ভালো, মানুষের একটা কর্মের লাইন কিন্তু নষ্ট করিনি, মিলেমিশে দুই দেশের নাগরিকই মাছ ধরে। আচ্ছা। আর সিস্টেম হচ্ছে প্রত্যেকটা 0 পয়েন্টে মাছ ধরা বোট হোক, মালবাহী বোট হোক, তারা কিন্তু ফ্ল্যাগ থাকবে, ঠিক তার কোল ধরে সে 60% যাবে, পুরো নদী কিন্তু যাবে না। আচ্ছা, এই যে ইন্ডিয়ান বোট ওর 60% যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে ফ্ল্যাগ। আচ্ছা। বিনা কারণবশত যদি 60% ওভার করে, তখন কিন্তু বিএসএফ বা বিডিআর ঝামেলা করে। তো সরি, বিডিআর মানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স, ওটা কিন্তু বিডিআর আগে বলতে এখন চেঞ্জ হয়েছে, এখন বলে বিজিবি, ফুল ফর্ম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। অনেকে জানেন না, তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম, ফুল ফর্ম হচ্ছে বিজিবি, ফুল ফর্ম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। তো আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন। আর যারা গ্রাম্য মানে একটু ফাঁকা ফাঁকা ন্যাচারাল ভিউ পছন্দ করেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে গোলপাতার জঙ্গলটা বেস্ট। বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, আরামসে এখানে বসে খান। প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ডাস্টবিনটা ইউজ করেন, আমাদের পরিবেশটা সুস্থ রাখার দায়িত্ব আপনাদের। আর আমরা লোকাল হিসেবে এখানে থাকি, যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমরা কিন্তু চেষ্টা করবো। অবশ্যই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। না, এখানে পা ঢুকে যেতে পারে হাঁটু অবধি। এখানে যে কোনো জায়গায় থাকতে পারে, চোরাস্রোত থাকতে পারে, সমস্যা থাকতে পারে। এইসব জায়গায় চোরাস্রোত থাকে। ম্যানগ্রোভ ফরেস্টে অনেক জায়গাতেই চোরাস্রোত থাকে। দেখুন, আমরা প্রায় 1 তলা 2 তলা 3 তলা 4 তলার সমান উঁচু টাওয়ারে উঠলাম, যে কিছু যদি দেখা যায়। কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট আমার আগে ধারণা ছিল না যে এতটা উঁচু হয়। এখান থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে, এছাড়া আর কিছুই নেই। দেখুন, এই টাওয়ারের ওপর পোর্শনটা আমরা রয়েছি। এই টাওয়ারটি রেলিং দিয়ে ঘেরা সম্পূর্ণ, এবং চারপাশটা ম্যানগ্রোভ ফরেস্ট। খুবই সুন্দর দৃশ্য। ফরেস্টটা এখান থেকে খুব নিবিড় করে পাওয়া যাচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু আর নদীর ওপরে দৃশ্য কিছু পাওয়া যাচ্ছে না।
মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর এই সামনেই আপনারা দেখবেন বাঁদিকে কিন্তু মায়ের মন্দির, আর সামনে গাড়ি রাখার জায়গা রয়েছে, আর ডান দিকে রয়েছে ছোট্ট সুন্দর একটি শিব মন্দির। খুব সুন্দর ছোট্ট একটি শিব মন্দির রয়েছে এখানে। আর এদিকে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারবেন। দেখুন গাড়ি রাখার জন্য যথেষ্ট বড় জায়গা রয়েছে। আর সামনে এখানে নাট মন্দির, আর তার পাশে এখানে কিন্তু বলির ব্যবস্থা রয়েছে দেখছি, জানি না এখনো বলি হয় কিনা। আর এখান থেকে দেখাই আপনাদের মায়ের মূল মন্দির, এটি দেখুন, এটি মায়ের মূল মন্দির। টাকি রামকৃষ্ণ মিশনের সামনে দেখুন আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি। রামকৃষ্ণ মিশনের মূল গেট এটি, আর সামনে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দির সামনেই দেখছেন। আর ডান দিকে শতাব্দী প্রাচীন রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, দেখুন ডান দিকে বিল্ডিং দেখা যাচ্ছে। আর লেফট সাইডে এই রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এ পাশটা বয়েজ, সেরকম বয়েজদের হোস্টেলও আছে। বয়েজ শতাব্দী প্রাচীন রামকৃষ্ণ মিশন, এটি নাম করা একটি রামকৃষ্ণ মিশন, টাকি রামকৃষ্ণ মিশন আপনারা জানেন। আর এখানে ঠাকুরের শ্রী মন্দির দেখুন, খুব সুন্দর, ছোট্ট হলেও অত্যন্ত সুন্দর শ্রী মন্দির, এটি অপূর্ব সুন্দর। আর ভেতরে রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামীজি পূজিত হচ্ছেন। দেখুন ভেতরে সামনে প্রার্থনা কক্ষ এবং ভেতরে শ্রীমন্দির ঠাকুরের। চলুন দেখাই। এখানে হোস্টেলের ছেলেরা এখন আরতির সময় বোধহয় হয়ে এসেছে ঠাকুরের, তো এখানে দেখাই। চলুন দেখুন এখানে কিন্তু হোস্টেলের ছেলেরা এই সমস্ত কাজ করছে। এবং এই ঠাকুরের মূল মন্দির, ঠাকুরের এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, ঠাকুরের ফটো পুজো করা হয় এখানে। শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজি আছেন। আমরা যারা রামকৃষ্ণ অর্ডারে দীক্ষিত বা পড়াশোনা করেছি, আমাদের কাছে কিন্তু এটার একটা বিরাট মাহাত্ম্য রয়েছে। আমরাও ছোটবেলায় এই দেখুন টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের সামগ্রিক একটা দৃশ্য আপনাদের দেখাই। এদিকে বয়েজ হোস্টেল এবং হয়তো স্কুল অফিস রয়েছে, আর এখানে ঠাকুরের শ্রী মন্দির রয়েছে। আর এপাশে কিন্তু বয়েজ হাই স্কুল এবং বহু প্রাচীন স্কুল, এটি কিন্তু শতাব্দী প্রাচীন স্কুল। এবং আমরা যারা রামকৃষ্ণ মিশন অর্ডারে পড়াশোনা করেছি বা যারা আমরা দীক্ষিত, তাদের কাছে কিন্তু এই স্থানের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা জানেন, খুব ভালো লাগলো সন্ধ্যাবেলায়, যদিও আমরা সন্ধ্যা আরতির জন্য অপেক্ষা করতে পারবো না, কারণ আমাদের হাতে সময় খুব কম, আমাদের বেরিয়ে যেতে হবে, যে কারণে আমরা চলে যেতে বাধ্য। তা নাহলে আরতি আমরা প্রত্যক্ষ করেই যেতাম, কিন্তু সময়ের অভাবে আমাদের চলে যেতে হবে আজকে। তো এই রামকৃষ্ণ মিশনেই আজকে কিন্তু আমরা টাকি ভ্রমণ শেষ করছি। ভালো থাকবেন সবাই। সমস্ত ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলের। ধন্যবাদ।